প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানালেন বিএনপির সাথেই কাজ করতে আগ্রহী তারা, দিলেন ফেরার বার্তা। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির, নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি আসিফের, স্টেক হোল্ডারদের সাথে আলোচনার পর আসবে সিদ্ধান্ত। জামায়াতের বৃহৎ জোটে ফাটল, ভোটের আগেই ভেঙে চুরমার পরিকল্পনা, রদবদল আসতে পারে আসন সমঝোতায়ও, ফাঁকা 47 আসন নিয়ে শরিকদের দৌড়ঝাঁপ। ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বিপাকে রুমিন ফারহানা, কারণ ব্যাখ্যা করতে পেলেন শোকজ নোটিশ, সশরীরে হাজির না হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি। তারেক রহমানের গাড়িতে রহস্যময় খাম, চলন্ত গাড়িতে খাম লাগিয়ে সটকে পড়েন বাইকার, গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। দেশের গণতন্ত্র রক্ষা এবং অরাজনৈতিক শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচ ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কথা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশ পতিত সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসান মাহমুদ বলেন, শুরু থেকেই জামায়াত এবং অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছিল। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি সবসময় একটি শক্ত অবস্থানে ছিল। তবে এত কিছুর পরেও বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেন তিনি। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা যখন গণতন্ত্র ছিনতাই হয় তখন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতেও আপত্তি নেই আওয়ামী লীগের। একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাথে কাজ করা যায়। এখনও আওয়ামী লীগ বিএনপির সাথে এক হয়ে কাজ করতে চায় কিনা এমন প্রশ্নের জবাবেও আগের মতাদর্শেই অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেন হাসান মাহমুদ। বলেন, তিনি এখনও মনে করেন বিএনপির সাথে মিলে কাজ করা যায়। তার মতে, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চায় তাদের সাথে কাজ করতে কোনো বাধা থাকা উচিত নয়। বর্তমানে দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশকে কিছু অপশক্তি কুড়ে কুড়ে খাচ্ছে, যাদের বিদায় করতে না পারলে ভবিষ্যতের পথ চলা সহজ হবে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে সব রাজনৈতিক দলের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জোর দেন তিনি। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। নির্বাচন সামনে রেখে একদিকে চলছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা হচ্ছে অভিযোগের পাহাড়। এক্ষেত্রে একটি দলের পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে এবার ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টিও। একই সাথে অন্যায্য ও নিয়ম বহির্ভূত সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছে দলটি। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সংশয়টা আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে। এনসিপি ও আরও যারা স্টেক হোল্ডার আছে, আমরা নির্বাচনে অংশ নিব কিনা সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চান বলেও জানান তিনি। সবার সঙ্গে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আসিফ। বলেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্ষদের সঙ্গে বসবেন তারা। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাদের। অন্যান্য যারা জোটসঙ্গী আছেন, জুলাই গণ অভ্যুত্থানে যেই সহযোগীরা ছিলেন, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন এনসিপির এই নেতা। বিএনপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসিফ বলেন, আপিল শুনানির শেষ দিনে তারা বাইরে মপ তৈরি করে রেখেছে, এক্সটার্নাল প্রেসার তৈরি করে রেখেছে। রায় ঘোষণার আগ মুহূর্তে নির্বাচন কমিশন 15 মিনিটের বিরতির কথা বলে 1.5 ঘন্টার সময় নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বলেও অভিযোগ তুলেন তিনি। নির্বাচনে আসন সমঝোতার নতুন হিসেব নিকেশে মেতেছে রাজনৈতিক দলগুলো। তবে আসন সমঝোতায় এক ভোট বাক্স নীতিতে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত ফাটল ধরেছে জামায়াত চরমোনাই পীরের জোটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই জোট থেকে সরে যাওয়ায় 11 দলেরই ঐক্য এখন 10 দলে এসে ঠেকেছে। এই ভাঙনের পর রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফাঁকা থাকা বাকি 47টি আসন কার হতে যাচ্ছে।
ফাঁকা থাকা ৪৭টি আসন নিয়ে শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তুমুল দর কষাকষি। এনসিপি মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস এরই মধ্যে জামায়াত ইসলামের কাছে নিজেদের দাবি জানিয়েছে। দলগুলোর দাবি মাঠ পর্যায়ের সাংগঠনিক শক্তি এবং জনপ্রিয়তাকে মানদণ্ড করে আসন বন্টন করতে হবে, এমনকি খেলাফত আন্দোলনও এই সমীকরণে নিজেদের জন্য অন্তত একটি আসন পাওয়ার আশা রাখছে। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, ৪২ আসনের দাবি ছিল এনসিপির, ৩০ আসনের সমঝোতা হয়েছে, তবে আরও ১২ জন পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে, তাদের নিয়ে দর কষাকষির বিষয়টিও জানিয়েছেন তিনি। এদিকে আসন সমঝোতার এই জটিল অঙ্কে সবচেয়ে বেশি আলোচনায় লক্ষ্মীপুর ১ আসনটি। এখানে প্রাথমিকভাবে এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নাম ঘোষণা করা হলেও স্থানীয় জামায়াত কর্মীদের মধ্যে রয়েছে তীব্র অসন্তোষ। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের দাবি, সেখানে জামায়াতের অবস্থান বেশ সুসংহত, ফলে এনসিপির প্রার্থীর পরিবর্তে জামায়াতের নাজমুল হোসেন পাটোয়ারিকে সেখানে চূড়ান্ত করার জোর দাবি জানিয়েছে তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করেছেন, লিয়াজু কমিটির প্রস্তাবনার উপর ভিত্তি করেই শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঐক্যের সুতোয় টান পড়লেও ১০ দলীয় জোট এখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত। শুধু খালি থাকা ৪৭টি আসনই নয়, বরং শেষ মুহূর্তে ২৫৩টি ঘোষিত আসনেও আসতে পারে বড় ধরনের রদবদল, এমনটাই আভাস দিচ্ছেন জোটের হাইকমান্ডরা। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন ও মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী ২২ জানুয়ারির মধ্যে অথবা তদপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়, অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। ওই নোটিশে বলা হয়, গত ১৭ জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে জনসভা করে। ওই নোটিশে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বড় স্টেজ নির্মাণ ও ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করে। তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন। এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এ সময় তার অন্যান্য কর্মীও মারমুখী আচরণ করে। নোটিশে বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে এক অজ্ঞাত মোটরসাইকেল চালকের রহস্যজনক কর্মকাণ্ড ঘিরে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার রাতে 11:15টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িবহর নিয়ে বাসায় ফিরছিলেন। গুলশান ৬৫ নম্বর সড়কে পৌঁছালে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তার গাড়িবহরের ভেতরে ঢুকে পড়ে। মোটরসাইকেল চালক তারেক রহমানের গাড়ির পাশে এসে গতি কমিয়ে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম গাড়ির গায়ে লাগিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। এ সময় গাড়িতেই উপস্থিত ছিলেন তারেক রহমান। তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গুলশান থানা পুলিশ এ ঘটনায় নিজেরাই থানায় একটি সাধারণ ডায়েরি করিয়েছে। গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেলটি হিরো হাঙ্ক মডেলের ছিল এবং আরোহী ছিলেন একজনই। খামের ভেতরে কি ছিল বা কি উদ্দেশ্যে এটি লাগানো হয়েছে তা এখনো জানা যায়নি। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। খামটি বর্তমানে সিএসএফ এর হেফাজতে রয়েছে এবং পুরো ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।